নমস্কার। বাজারে এখন খুব চলছে চারদিকে হৈ হৈ চৈ চৈ যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই নাকি পশ্চিমবঙ্গের জনক। তা একদম শুরুতেই খুব স্পষ্ট করে দিয়ে বলা যাক যে না, উনি পশ্চিমবঙ্গের জনক নন, হওয়া সম্ভব ছিল না। কারণ যে বিধানসভার মধ্যের যে নির্বাচনে বাংলা ভাগ করার সিদ্ধান্ত হয়, সংখ্যার হিসেবেই সেখানে ওনার কোনো প্রভাবশালী হওয়ার কোনো ক্ষমতাই ছিল না। কারণ সেটাতে মুসলিম লীগের সদস্য ছিল 113 জন, কংগ্রেসের ছিল 87 জন, কমিউনিস্টরা ছিলেন 3 জন, আর হিন্দু মহাসভা তথা শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন 1 জন। তাও উনি নির্বাচিত হয়ে আসেননি। উনি এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যেটা কার্যত উপাচার্য হওয়ার জন্য তার পৈতৃক সম্পত্তি ছিলই বলা যায়, সেখান থেকে কার্যত মনোনীত হয়ে। তো ওনাদের জনসমর্থন কীরকম ছিল না, 46 সালের আইনসভায় 26টা আসনে, 46 সালের নির্বাচনে আইনসভায় 26টা আসনে লড়েছিল হিন্দু মহাসভা। তার মধ্যে 25টাতেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়। একটাতে জিতেছিলেন উনি নিজে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেটাও আগেই বললাম, কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে। জনসাধারণের ভোটে উনি নির্বাচিত হননি। তো সর্বভারতীয় ক্ষেত্রে বাংলাতেও সেই সময় বড় টিম কয়েকটা, 2-4টেই ছিল। একটা ছিল ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস ছিল সবচেয়ে বড় সুভাষ চলে যাওয়ার পর। এছাড়া ছিল মুসলিম লীগ, ছোট শক্তি হিসেবে ছিল কমিউনিস্ট পার্টি। আর হিন্দু মহাসভা এত ছোট যে নগণ্য বলে অঙ্কের ভাষায় উপেক্ষা করা যায়। তো এইখানে যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা তার সমর্থকরা দাবি করেন যে তারাই পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন, সে অতি ভয়ানক ব্যাপার হবে। যেন আর্জেন্টিনা জিতল বিশ্বকাপ, আর বহু দূরে বসে ভারত বা বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেনরা দাবি করলেন যে তারা এমন স্ট্র্যাটেজি বানিয়েছেন যে তার জোরেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেছে। তো এই না, আমরা পাড়ার মোড় টোড়ে বসে বা ধরুন খেলা দেখতে বসে অনেকে বলেন এই তুই ওই জায়গায় বসবি, তাহলে কিন্তু অমুক টিম জিতবে, এই সমস্ত ঠাট্টাই আর কি করে থাকি। কিন্তু সিরিয়াস রাজনৈতিক ক্ষেত্রে যে এই দাবি করা যেতে পারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জনক, এই দাবি যারা করছেন তাদেরকে না দেখলে বিশ্বাস হতো না। তো এইটা গেল প্রথম কথা। কিন্তু একটা কথা বলতেই হবে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হন বা তাঁর সমর্থকরাই হন, একটা ব্যাপারে কিন্তু অনন্য। তো বুক বাজিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা তার অনুগামীরা একটা জিনিস করতেই পারেন, কিছু কথা বলতে পারেন যা আর কেউ বলতে সাহস পাবে না। ওই পশ্চিমবঙ্গের জনকের কথাটা বললাম। তো এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে, এইটাই হচ্ছে ওদের কাজকর্মের ধারা। তো প্রথমেই যেটা বললাম যে শ্যামাপ্রসাদ বাংলার রাজনীতিতে নেহাতি খুচরো একটা বিষয় ছিলেন, বিশেষ প্রভাব বিস্তার করতে পারেননি। ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তখনও পর্যন্ত নির্বাচনী সাফল্য যা ওই সেই পৈতৃক সম্পত্তি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত হয়ে আইনসভায় যাওয়া পর্যন্ত। তো আর কোথাও কিছু না করতে পেরে তিনি 1940 সালে যোগ দিলেন হিন্দু মহাসভায়। আর কিছু করতে না পেরে কেন বলছি, সেই প্রসঙ্গেই আসছি। তো ঢুকেই তিনি নেতা হয়ে গেলেন, কারণ বিশেষ লোকজন ছিল না। তো নেতা হয়েই কলকাতা কর্পোরেশন নির্বাচনের সময় গেলেন সুভাষচন্দ্র বসুর কাছে নির্বাচনী সমঝোতা করতে গিয়ে, এবং কার্যত ঘাড় ধাক্কা দিয়ে ফিরলেন। সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদের বিবরণ অনুযায়ী তার ডায়েরিতে লেখা আছে, যা তা বলেছিলেন যে এই সব করতে গেলে, মানে হিন্দুত্ববাদী রাজনীতি বাংলার বুকে করতে গেলে দরকারে গায়ের জোরে কিন্তু আটকে দেবেন। তো প্রাথমিক সাফল্য বলতে এই। তো কথা হচ্ছে যে আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে উনি হিন্দু মহাসভাটা করতে গেলেন কেন। ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস, এইসব তো বড় বড় শক্তিরা ছিল। তো উদ্দেশ্যটা কী ছিল? হিন্দুদের উপকার। তো এই নিয়ে কৌতূহলী অন্নদাশঙ্কর রায় একবার তাকে প্রশ্ন করেছিলেন শ্যামাপ্রসাদকে যে তিনি শুধু হিন্দুদের ব্যথার সাথী কেন হবেন, মুসলমানদের জন্য হৃদয়ে কেন কোনো জায়গা থাকবে না। তো উনি সোজাসুজি প্রশ্ন করেন, আপনি কংগ্রেসে যোগ না দিয়ে হিন্দু মহাসভায় যোগ দিলেন কেন? তো এর উত্তরে সেই হিন্দু হৃদয় সম্রাট যা বলেছিলেন সে অতি চমৎকার। তিনি অকপটে স্বীকার করেছিলেন যে কংগ্রেসে আগে থেকে যারা রয়েছেন তারা কি আমাকে এত সহজে এত উচ্চে উঠতে দিতেন? হিন্দু মহাসভায় গিয়ে তিনি সঙ্গে সঙ্গে দলপতি হয়েছিলেন। তো অন্নদাশঙ্কর রায় লিখেছেন যে কংগ্রেসে গেলে হয়তো নেতা হয়েও যেতে পারতেন, কিন্তু কংগ্রেস মানে জেল কাটা, কে জানে কতদিন জেলে পচতে হবে। জেলে না গেলে কেউ কংগ্রেসে যেতে পারে না, কংগ্রেসের নেতাও হয় না, তার থেকে মহাসভায় শ্রেয়।
তো এইটা আমি বানিয়ে বলছি না, অন্নদা শঙ্করের যুক্তবঙ্গের স্মৃতি বইতেই পুরোটা আছে, মোটামুটি হুবহু, আমি একটু আধটু দু একটা শব্দ এদিক ওদিক করে থাকতে পারি। তো এই যে বুক বাজিয়ে বলা যে ওটার জন্য আমি হিন্দু মহাসভায় যোগ দিয়েছি, এটা কি শ্যামাপ্রসাদ ছাড়া আর কেউ এত সহজে বলতে পারেন? পারতেন? অন্য কারোর এত বুকের পাটা হতো না। ফলে এইটা বুক বাজিয়ে বলার সাহসের জন্য তাকে কৃতিত্ব দিতে হয়। এবং এখানেও শেষ না, তো নেতা তো উনি হয়ে গেলেন, কিন্তু সে তো মহাসভা নামের একটা দলের যারা কলকে পায় না, সব আসনেই জমানত বাজেয়াপ্ত হয়। তো এখানেই শেষ নয়, সুভাষচন্দ্র বসু যতদিন বাংলায় ছিলেন ততদিন হিন্দু মহাসভাকে প্রবল হুড়কো দিয়ে গেছেন। তো শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরি যদি পড়েন দেখবেন তার একটা খুব মনোজ্ঞ বিবরণ আছে। ওদের মিটিং ছিল একটা, সেই মিটিংও নাকি সুভাষচন্দ্র ভেঙে দিয়েছিলেন লীলা রায় ইত্যাদিদের পাঠিয়ে। তো শ্যামাপ্রসাদই অভিযোগ করেছেন, এবং এর পাল্টা শ্যামাপ্রসাদরা যা করেছিলেন তাও অতি চমৎকার। তারা সুভাষচন্দ্রকে অ্যান্টি ন্যাশনাল, হিন্দু বিরোধী এইসব বলে গেছেন, এবং তার সঙ্গে এটাও বলেছেন মুসলমানদের প্রতি সুভাষচন্দ্র নরম, ফজলুল হকের পার্টির সঙ্গে তিনি সমঝোতা করেন, এই সব বলেছিলেন। ফজলুল হক নামটা মনে রাখবেন, তো সেইটাতে আমরা আবার পরে আসব। তো কথা হচ্ছে যে বাংলার মাটিতে সুভাষচন্দ্রকে অ্যান্টি ন্যাশনাল আখ্যা দেওয়া এ তো যাত্রার পক্ষে সম্ভব নয়। বুকের পাটা না থাকলে শ্যামাপ্রসাদ ওই কাজটা করে দেখিয়েছিলেন, অনস্বীকার্য। সুভাষের নাম যে সুভানুল হক দিয়ে দেননি, এই আমাদের 14 পুরুষের অশেষ ভাগ্য। তো ফজলুল হককে নিয়ে সমালোচনা করেছিলেন, এটা নিশ্চয়ই আপনি মনে রেখেছেন। তো এর পরের ঘটনা হচ্ছে আরও চমৎকার। বুক বাজিয়ে আর একটা কাজ করেছিলেন তিনি। তো শ্যামাপ্রসাদের কপাল খুলেছিল সুভাষ বসু দেশ ছাড়ার পর। তো সুভাষ বসু তো দেশকে স্বাধীন করবেন বলে দেশ ছেড়ে চলে গেলেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন। তখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে গেছে, গোটা কংগ্রেস নেতৃত্ব জেলে, ফরওয়ার্ড ব্লকেরও মূলত সবাই জেলে, আর সুভাষ তো দেশত্যাগী। বাংলায় যে প্রাদেশিক সরকার ছিল, যেটুকু সামান্য ক্ষমতা ছিল, সরকার চালানোর লোক পাওয়া যাচ্ছে না। তো সেই ফাঁকে শ্যামাপ্রসাদই হয়ে গেলেন মন্ত্রী। কোন মন্ত্রিসভায়? না, যার সঙ্গে সুভাষ নাকি যার প্রতি নরম বলে তাদের অভিযোগ ছিল, যে অপরাধে সুভাষ হিন্দু বিরোধী হয়ে গিয়েছিলেন, তো সে এই মন্ত্রিসভাতে সেই আলোকিত করেছিলেন সেই ফজলুল হক। তো ফজলুল হকের মন্ত্রিসভায় তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়ে গেলেন, আর কাউকে পাওয়া যাচ্ছিল না। তো নিজেকে হিন্দুত্ববাদী ঘোষণা করে এবং ফজলুল হকের প্রতি নরম হওয়ার অভিযোগ করে সুভাষকে দেশবিরোধী বলার পর মুসলিম লীগের সঙ্গেই জোট করে ফেলা, এবং যে মন্ত্রিসভায় ফজলুল হক আছেন, এবং সেটাও প্রচণ্ড বুক বাজিয়ে, নিঃসন্দেহে এটা একমাত্র শ্যামাপ্রসাদের পক্ষেই সম্ভব। তো এখানে তার কৃতিত্ব শেষ নয়, কৃতিত্বের কোনো শেষ নেই কার্যত। যাই হোক, কথাগুলো বলে যেতেই হবে, লম্বা করে বললে আরও ভালো হতো, কিন্তু সময় তো অনন্ত নয়, তাই ছোট ছোট করেই বলি। তো আগেই বললাম যে সুভাষ যখন দেশ ছাড়া, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আজাদ হিন্দ ফৌজ তৈরি হচ্ছে বা হয়ে গেছে, ভারত ছাড়ো আন্দোলন পুরো দমে চলছে, কংগ্রেস নেতারা সবাই জেলে। তো সেই সময় উনি মন্ত্রী, এবং মন্বন্তর আসন্ন। তো সেই সময় উনি মন্ত্রী। তো ওনার ডায়েরি যদি সেই সময় দেখেন, আমি বানিয়ে বলছি না, একদম ওনার ডায়েরি থেকে বলছি, ঐতিহাসিক ঘটনাগুলো তো সবাই জানেনি। তো ওনার ডায়েরি যদি পড়েন, সেটা পড়লে মনে হবে যে কোনো ব্রিটিশ বিরোধী যুদ্ধ চলছে না ভারতবর্ষে, ভারত ছাড়ো আন্দোলন চলছে না, যুদ্ধটা আসলে হচ্ছে হিন্দু মুসলমানের। এবং ওনারা হিন্দুদের উৎসাহ দিচ্ছেন যুদ্ধ করার জন্য, মানে ব্রিটিশের হয়ে যুদ্ধ করার জন্য, কারণ তারা যুদ্ধবিদ্যা শিখে মুসলমানদের সঙ্গে টক্কর নেবে। যুদ্ধে গিয়ে তারা অক্কা পেতে পারে, শুধু সাম্রাজ্যবাদী ব্রিটিশের হয়ে লড়ে অকারণে প্রাণ দিতে পারে, এ নিয়ে বিশেষ মাথা ব্যথা নেই। তারা যুদ্ধবিদ্যা শিখে ভারতবর্ষে ফিরে মুসলমানদের পিটবে, এই হচ্ছে একমাত্র ধান্দা। তো তিনি নিজেরাই অবশ্য শ্যামাপ্রসাদ যুদ্ধে যাননি, লোককে উৎসাহ দিয়েছেন। ফলাফল কী হয়েছে বলা খুব কঠিন, কারণ লোকে খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল তাদের উপরে, এটাও তার ডায়েরিতেই আছে। তো এইটা ছিল তাদের অ্যাপ্রোচ সেই সময়, হিন্দু মহাসভারই, একা শ্যামাপ্রসাদের নয়। এবং 40 থেকে 46 ওই সময়টা যদি ধরেন, সমস্ত কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক নেতা জেল খেটেছেন। এর মধ্যে আপনারা জানলে খুশি হবেন, শ্যামাপ্রসাদেরও একবার জেল যাওয়ার উপক্রম হয়েছিল, জাননি না, ভুল ভাবছেন, ব্রিটিশ বিরোধী কাজের জন্য না। তো ভাগলপুরে
সেই সময় তারা মুসলিম একটা পরবের সময় মহাসভার এমন একটা কর্মসূচি রেখেছিলেন যাতে দাঙ্গা বাঁধার উপক্রম হয়, এবং সেই জন্য একদিন তাকে আটক করা হয়েছিল। মানে ব্রিটিশও এই ধরনের বিশৃঙ্খলা সে সময় সহ্য করতে পারেনি। তো ভাবুন, গোটা দেশ যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফুঁসছে, তখন তিনি ভাগলপুরে গিয়েছিলেন দাঙ্গা বাঁধাতে, এবং এমনই সে কাণ্ড যে ব্রিটিশও সেটাকে টলারেট করতে পারেনি, সহ্য করতে পারেনি, এবং খুব সম্ভবত এই করেই তিনি ফাঁকতালে যদি নেতা হয়ে যান সেটা করতে গিয়েছিলেন। এবং সব শেষে মুকুটে যেটা, সেটা আসবে দেশভাগ। তো আগেই বললাম, এতে দেশভাগ বা পশ্চিমবঙ্গ তৈরি, এতে তার বিশেষ কৃতিত্ব ছিল না, কারণ কেউ পুঁছতো না। তো দিল্লিতে তো প্রশ্নই নেই, দেশভাগের আলোচনায় তাকে কেউ ডেকে টেকেছিল বলে আমার জানা নেই। আর পশ্চিমবঙ্গের যে বিধানসভা, আইনসভা, সেখানে তাদের কি কতগুলো সংখ্যা ছিল সেও তো আগেই বললাম। এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই, তাঁর হস্তক্ষেপ ছাড়াই দেশভাগ হয়েছিল, এবং দেশভাগ একটা চূড়ান্ত মর্মান্তিক ব্যাপার হয়েছিল। এ নিয়ে সকলেই একমত, এবং ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় সরকারও খুব সম্ভবত এটার সঙ্গে একমত হবেন। তো বাংলার ক্ষেত্রে এবং পাঞ্জাবের ক্ষেত্রে ব্যাপারটা তো আরও মর্মান্তিক হয়েছিল। তো এটা মোটামুটি অনস্বীকার্য ব্যাপার যে বাংলা সে সময় সমস্ত কিছুতে শীর্ষে ছিল। অবিভক্ত ভারতবর্ষে যদিও বাংলা থেকেই সব থেকে বেশি শোষণ করেছিল ব্রিটিশ, বাংলার উপরে সব থেকে বেশি অত্যাচার হয়েছিল, এবং বাংলার মানুষ সব থেকে বেশি রক্ত দিয়েছিলেন স্বাধীনতার জন্য, কিন্তু তারপরেও বাংলা সে সময় সবার উপরে ছিল মোটামুটিভাবে। মানে শিল্প মানে যদি ইন্ডাস্ট্রি ধরেন, সেই উৎকর্ষে অনেকটা এগিয়েছিল, অবশ্যই মুম্বাইয়ের একটু নিচে। কিন্তু যদি সংস্কৃতি সমস্ত কিছু ধরেন, যে সমস্ত মনীষীরা জন্মেছেন তাদের হিসেব নেন, তাহলে শিল্প এবং সংস্কৃতি সব কিছু যোগ করলে বাংলা যে সবার উপরে ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে দেশভাগের পরই বাংলার অবনতি শুরু হয়, পাটকলগুলো বন্ধ হয়, মাসুল সমীকরণ নীতি চালু হয়, পশ্চিমবঙ্গে প্রচুর উদ্বাস্তু আসতে শুরু করেন, খাদ্য আন্দোলন শুরু হয়, খাদ্যের সংকট দেখা যায়, সিনেমা শিল্পকে কার্যত ধ্বংস করা হয়, এবং ওপার বাংলাতেও ভাষা আন্দোলন শুরু হয়, এবং তারপর 71 পর্যন্ত খুঁড়িয়ে গিয়ে তাদের রক্তক্ষয়ী সংগ্রামে ঢুকতে হয়। তো দুই দিকেই বাংলা অনেকটা পিছিয়ে পড়েছিল দেশভাগের ফলে। তো এই সত্যটা অনেকেই স্বীকার করতে চান না। অনেকেই বলেন এর জন্য অমুক দায়ী তমুক দায়ী, কমিউনিস্টদের আন্দোলন দায়ী, ওদিকে বলেন মুসলমানরা দায়ী, এদিকে বলে হিন্দুরা দায়ী। তো সবারই কিছু কিছু দায় আছে, কিন্তু কথাটা হলো যে আপনি যদি আপনার একটা বড় বাড়ি ছিল, উঠোনে একটা বড় পাঁচিল করে দিলেন, তারপর হাওয়া চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেল, তো এরপরে যদি আপনি দাবি করেন যে উঠোনের এই মেজদা তুই হাওয়াটা বন্ধ করে দিয়েছিস, শেষদা তোর জন্য ওই জানলাটা বন্ধ করে দেওয়ার ফলে হাওয়া আসছে না, তাহলে সেটা হাস্যকর হবে। আসল কারণটা হলো উঠোনে পাঁচিল তোলা, এবং পাঁচিল তোলার পরে কি হলো, দুদিকে যে গাছগুলো ছিল হাওয়া বাতাস না আসার ফলে তারা এক এক করে মরতে শুরু করলো। সঙ্গে সঙ্গে তো মরে না, কিছুদিন সময় লাগে, 20-30 বছরের মধ্যে, মানে এই ক্ষেত্রে যেটা সব কিছু মরে গেল। সিনেমা শিল্প যেমন পশ্চিমবঙ্গে মোটের উপর 10 বছরের মধ্যেই ধ্বংস হয়ে গিয়েছিল, সর্বভারতীয় যেটা। কিন্তু তারপরে দুঃখতে যেটা এসেছিল উত্তম কুমারের যুগ, সেটাকেই আমরা স্বর্ণযুগ বলে চালাই। তো এইগুলো অন্য প্রসঙ্গ। তো কথাটা হচ্ছে যে এই যে ধুকতে মরা, এতে খানিকটা সময় লেগেছে, এবং আমরা সময় কাটিয়েছি হচ্ছে কমিউনিস্টরা দায়ী না কংগ্রেস দায়ী অমুক তমুক নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে দায়টা হচ্ছে উঠোনের উপরে যে বিরাট পাঁচিলটা সেটার, নইলে বাংলা কোন জায়গায় পৌঁছতে পারতো সেটা অকল্পনীয়, আমরা ভাবতেও পারবো না, কিন্তু স্পেকুলেশনের লাভ নেই। তো এর দায় যেহেতু সকলেরই, সবাই কিন্তু এটা মোটামুটি চেপে গেছেন। তো ছোটো করে সকলেরই দায়, কংগ্রেস, মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি, ফরওয়ার্ড ব্লক সবাই একটু একটু করে ইন্ধন দিয়েছিলেন। বাংলার ভদ্রলোকেরা, ওদিকের কিছু অভিজাত মুসলমান, অনেকেই পিছনে ছিলেন, সবাই কিন্তু পরবর্তীকালে চেপে যান, দায়টা অস্বীকার করেন। ব্যতিক্রম একজনই, এই বাজারে ওই মর্মান্তিক ঘটনাকে আমিই ঘটিয়েছি বলে দাবি করার একমাত্র লোক ছিলেন হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং তারা যে দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ভোট বিশেষ কিছু পাননি, তার কারণ এটাই, ওই মর্মান্তিক ঘটনা আমি ঘটিয়েছি বললে কোনো সংবেদনশীল মানুষ ভোট দেবে না। তো এইটা হচ্ছে তার পালকের সর্বশেষ মুকুট। এবং এখন এই যে ভূতের নৃত্য দেখছেন চারদিকে, মানে এটার কৃতিত্ব উনি একরকম করে দাবি করতে পারেন। মানে ওই যে আগেই বললাম যে উনি গায়ের জোরে দাবি করেছিলেন, এবং তাতে করে তিনি একরকম করে তার দল মুছে গিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু তিনি যে বিষবৃক্ষের ফলটা তৈরি করা হয়েছিল, তার ফল 30 বছর পর থেকে ফলতে শুরু করেছে।
যে আমাদের মহিরু ওরা ছিলেন তারা আস্তে আস্তে শুকিয়ে গেছেন, এবং তার জায়গায় এখন আগাছাগারা মুখ তুলে বলছে মনে রেখো দুফোঁটা আমি দিলাম শিশির। তো এই রকম হয়ে দাঁড়িয়েছে। তো এখন এই যে ভূতের নৃত্য দেখছেন, এই যে ছোটো ছোটো আগাছারা জন্মেছে, তারা নিজেদের বড় বড় পালোয়ান ভাবছে। তো এইটার কৃতিত্ব শ্যামাপ্রসাদ দাবি করতে পারেন, যে বুক বাজিয়ে বলাটা তিনি শুরু করেছিলেন। তো এই যে এখন বলছে যে এনআরসি করেছি, বেশ করেছি, ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়ে বলছে বেশ করেছি, বুলডোজার চালিয়ে উল্লাস, এই অন্নপূর্ণা চালু করে দেবো বলে এখনও চালু হয়নি, এই যে বুক বাজিয়ে ডিম ছুটছি, যাক বেশ করছি, গণতন্ত্র ধ্বংস করছি, বেশ করছি, এতে এমনি এমনি হয় না। মহিরুহদের সরিয়ে মহিরুহদের মেরে ফেলে তো চারা গাছদের রাজার পাট দেওয়ার যে কাজ, এটা অনেক দিন ধরে চলেছে। এটার জন্য, এই পুরো জিনিসটা হওয়ার জন্য একটা বিশেষ প্রক্রিয়ার দরকার হয়। একটা বিরাট বড় মহিরুহ তার যে বৌদ্ধিক বুদ্ধিবৃত্তি ছিল সেটাকে ধ্বংস করে একটা দানবিক ছোট্ট ছোট্ট জিনিসের একটা দানবিক সংকলন তৈরি করতে সময় লাগে। তো এই যে বৌদ্ধিকতা, দানবিক একটা বৌদ্ধিকতার চর্চা শুরু হয়েছে, এইটা শুরু করার দায় নিঃসন্দেহে শ্যামাপ্রসাদ নিতে পারেন। তার অনুগামীরা সেটাও পারেন না, ওনারা তো সির্ফ যা শুনছেন সেই অনুযায়ী কাজ করছেন। তো এইটা হলো বাস্তব। এবার আপনারা বিচার করে দেখুন শ্যামাপ্রসাদের কৃতিত্ব কতটা। বাচ্চাদের যে এখন স্কুলে স্কুলে শ্যামাপ্রসাদের মুখ আঁকতে বলা হচ্ছে, সে তো এমনি হচ্ছে না। বাংলা একটা সময় ওনাকে নেতা হিসেবে স্বীকার তো করেনি, প্রত্যাখ্যান করেছিল। ফলে সুভাষের মুখ আঁকতে বললে সুভাষের মুখ দেখলে সবাই চিনতে পারবে, বঙ্কিমচন্দ্রের মুখ দেখলে সবাই চিনতে পারবে, রবীন্দ্রনাথের মুখ দেখলে সবাই চিনতে পারবে, কিন্তু শ্যামাপ্রসাদের মুখটা বাচ্চাদের আঁকিয়ে আঁকিয়ে এখন চেনাতে হচ্ছে। তো সেই প্রচেষ্টা কতটা সফল হবে জানি না। আমাদের বুদ্ধিবৃত্তি তো বেশিরভাগটাই মরে এসেছে, সফল হলেও হতে পারে, না হলেও হতে পারে, কিন্তু সত্য কথা বলতেই হবে। তাই বললাম, আপনারা যারা এই ভিডিও দেখলেন অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি পছন্দ করেন, যাতে যদি কাউকে শোনাতে ইচ্ছে করে অতি অবশ্যই শোনাবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।